বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৯ম পর্ব। জগতের সমস্ত বিস্ময়কে কি একটিমাত্র প্রশ্নের মধ্যে প্রকাশ করা যায়? সেই একটি প্রশ্নের মধ্যেই ধিক্কার দেওয়া যায় জগতের সর্বাপেক্ষা অসহনীয় ধৃষ্টতাকে। আর কারো পক্ষে যাওয়া সম্ভব কিনা জানি না, কিন্তু দেখা গেল অন্তত একজনের পক্ষে তা সম্ভব হয়েছে। বারুইপুরের বারুজ্জিগিন্নির একটি মাত্র ছোট প্রশ্নে ধ্বনিত হল বিশ্বের সমস্ত বিস্ময় আর সমস্ত ধিক্কারবাণী। পাঠালো না? না। পথশ্রান্ত নাপিত বউ শুধু এই একটি শব্দ উচ্চারণ করে পা ছড়িয়ে বসল। প্রথম বড় ঢেউয়ের পরবর্তী আরেকটি ছোট ঢেউ। তুই হার মেনে ফিরে এলি? এবার বিস্ময় আর ধিক্কারের পালা নাপিত বউয়ের। শোনো কথা, তাদের মেয়ে তারা পাঠালে না, আমি কি তাদের ঘর থেকে মেয়ে কেড়ে নিয়ে আসবো? এবার বারুজ্জিগিন্নি নিজেই পা ছড়িয়ে বসলেন। দুই ভ্রু এক জায়গায় এনে জড়ো করার চেষ্টা করতে করতে বললেন, ছুতোটা কি দেখালো? শোনো কথা, ছুতো আবার কিসের? সোজাসুজি মুখের ওপর ঝাড়া জবাব। এখন পাঠাবো না। নাপিত বউ আঁচল খুলে পানের কৌটো বার করে। এক্ষুনি মুখে পান ভরিস নে নাপিত বউ, 14 বার উঠবি পিক ফেলতে। আমার কথাগুলোর আগে উত্তর দে। বলি, ছুতো যুক্তি কিচ্ছু না, শুধু পাঠাবো না? এখন পাঠাবো না। তা কখন পাঠাবেন? আমার ছেড়াদের সময়? আমি যে ভেবে থই পাচ্ছি না রে নাপিত বউ, মেয়ের বাপের এত বড় বুকের পাটা। পৃথিবীতে এখনো চন্দ্রসূর্যি উঠছে না থেমে গেছে? এ কথা ভেবে বুক কাঁপলো না যে তোর মেয়েকে যদি ত্যাগ দিই? নাপিত বউ নিষেধ অগ্রাহ্য করে মুখে পান দোক্তা পুরে বলে, বুক কাঁপবে? একটা কেন, 100টা মেয়েকে ঘরে ঠাঁই দেবার, ভাত কাপড় দিয়ে পোষবার ক্ষমতা তাদের আছে। লক্ষ্মীমন্তর ঘর বটে। খুব বুঝি গিলিয়েছে? বারুজ্জিগিন্নি দুরন্ত ক্রোধকে পরিহাসের ছদ্মবেশ পরিয়ে আসরে নামান। তাই বেয়াই বাড়ির লক্ষ্মীর ঘটায় চোখ ঝলসেছে। বলি, ঘরে ভাত থাকলেই মেয়ের শ্বশুর বাড়ির আশ্রয় ঘোচাতে হবে? এত বড় আসপদ্দার পর আর ওদের মেয়ে আনবো আমি? খাওয়ার কথা তুলে খোটা দিও না বামুন বৌদি। তোমাদের আশীর্বাদে নাপিত বউয়ের অমন খাওয়া ঢের জোটে। তবে হ্যাঁ, নজর আছে বটে। শুধু পয়সা থাকলেই হয় না, নজর থাকা চাই। কথাটা অর্থবহ, এবং সে অর্থ বারুজ্জিগিন্নির অন্তরে ছুঁচের মতো গিয়ে বেঁধে। তবু তিনি নিজেকে সংযত করে বলেন, তা নজরের পরিচয় কি দেখালো? 20 ভরির চন্দরহার গড়িয়ে দিয়েছে তোকে, নাকি 25 ভরির গোট? উপহাস্যের কিছু নেই। যা অন্যায্য তা বললে চলবে কেন? একজোড়া ফরাস ডেঙার থান, একখানা কেটে ধুতি আর নগদ 5 টাকা কে দেয় গা কুটুমবাড়ির লোককে? দেবে না কেন? যারা মেয়ে ঘরে আটকে রেখে দিতে চায় তারা ঘুষ দিয়ে মুখ বন্ধ করে কুটুমের লোকের। নইলে তুই তাদের যাচ্ছে তাই শুনিয়ে দিয়ে না এসে সুক্ষেত করছিস বসে বসে। তোর ওপর আমার ভরসা ছিল, এ তল্লাটে তোর মতন মুখ তো কারুর দেখি না, আর তুই ডোবালি, বাঘিনী হয়ে মেরা বনে এলি। কি যে তকরার করো বামুন বৌদি! মেয়ের বাপ নিজে তফাতে দাঁড়িয়ে গিন্নিকে বলে দিল, মা, কুটুমবাড়ির মেয়েকে বলে দাও বিয়ের সময় কথা হয়েছিল মেয়ের কুমারিকাল পূর্ণ না হলে শ্বশুর বাড়ি পাঠানো হবে না। সে কথা তারা হয়তো বিস্মরণ হয়ে গেছেন, আমি তো হইনি। সময় হলে যাবে বই কি। বারুজ্জিগিন্নি বিবাহকালের শর্ত উল্লেখে ধেই ধেই করে ওঠেন। কি বললি নাপিত বউ? বিয়ের কালের সত্য সাবুদের কথা তুলেছে? কথা অমন কত হয়, বলে লাখ কথা নইলে বিয়ে হয় না। বলি, তাদের চরণে খত লিখে দিয়েছিল কেউ? আমার ঘরের বউ আমার যদি আনতে ইচ্ছে হয়?
আচ্ছা, আমিও দেখছি কত তাদের আসপদ্দা, কত তাদের তেজ। মেয়েকে শুধু ভাত কাপড় দিলেই যদি সব মিটে যেত, তাহলে আর কেউ তাকে বিয়ে দিয়ে পরগোত্তর করে দিত না, বুঝলি নাপিত বউ? আসছে মাসেই বেটার আবার বিয়ে দেব আমি, এই তোকে বলে রাখলাম। নাপিত বউ নিমক হারাম নয়, অনেক খেয়ে অনেক পেয়ে এসেছে, তাই বেজার মুখে বলে, সে তোমাদের কথা তোমরা বুঝবে। বেয়াই তো পত্তর লিখে দিয়েছে বামুন দাদার নামে, নাও রাখো। তুই যে তাজ্জব করলি নাপিত বউ, এই কদিনে তোকে তুক করলো না গুণ করলো লো, তাই ঘর সত্তর বিভীষণ হলি। কেবল ওদের কোলে ঝোল টেনে কথা বলছিস, কই পত্তর কোথা? এই যে। নাপিত বউ নিজের গামছার পুটলির গিট খোলে। বারুজ্জে গিন্নির অবশ্য তৎপরতার অভাব নেই, তিনিও সঙ্গে সঙ্গে পুটুলির মধ্যে সেন দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কই বড় মানুষ কুটুম কি দিয়েছে দেখি। একটি ছেঁড়া ন্যাকড়ার পুটলি খুলে একখানি দোমড়ানো মোচড়ানো চিঠি বার করে মাটিতে নামিয়ে দিয়ে নাপিত বউ প্রাপ্ত সম্পদ দেখায়। এই কেটে, এই কাপড়ের জোড়া, এই গামছা, আর ও বাবা, আবার নতুন ঘটি কাশি দিয়েছে যে দেখছি। সাধে কি আর বলছি, ঘুষ দিয়েছে। তার নাকুর বদলে নরুন নিয়ে ফিরলি তুই। কাশিখানা তো দেখছি ভারী পাথরকুচি। তা ভারী আছে, আর কথাবার্তাও ভালো। বাড়ি শুদ্ধ গিন্নিরা যেন আমায় হাতে রাখে কি মাথায় রাখে। সে তুমি যাই বলো বামুন বৌদি, কুটুম তোমার খুব ভালো হয়েছে। অমন কুটুমের সঙ্গে অশ্বরস করলে তুমিই ঠকবে। তবে গিয়ে বউ তোমার মিছে বলবো না, একটু বাচাল। বাচাল? সহসা যেন পাথরে পরিণত হলেন বারুজ্জে গিন্নি। বাচাল? আর সে কথা এতক্ষণ বলছিস না তুই? হবেই তো, বাচাল হবে না? বাপের চাল চলন তো বুঝতেই পারছি। পয়সার গরমে ধরাকে সরা দেখেন, মেয়েকে আশকারা দিয়ে ধিঙ্গি অবতার করে তুলেছেন আর কি। আমিও এলোকেশি বামনি, বাচাল বউকে কেমন করে ঢিট করতে হয় তা আমার জানা আছে। তার জানা থাকবে না? আরও একটা মানুষের মেয়েকে ঘরে পুরে কি হালে রেখেছ তা তো আর কারো অজানা নেই। তা এ বউকে আর তুমি ঢিট করছো কখন? বেটার তো আবার বিয়ে দিচ্ছ। নাপিত বউয়ের কথায় এবার একটু ভয় খান বারুজ্জে গিন্নি এলোকেশি। ও যা মুখ ফোর, পাড়ায় পাড়ায় সমস্ত রটিয়ে বেড়াবে, হাটে হাড়ি ভাঙবে। বারুজ্জেরা বউ আনতে পাঠিয়েছিল, বড় মানুষ বেহাই মেয়ে পাঠায়নি। এ খবর রাষ্ট্র হলে কি আর মাথা হেঁট হবার কিছু বাকি থাকবে? নাপিত বউকে চটানোটা ঠিক হয়নি। চটায় না ওকে কেউ, চটাতে সাহসই করে না। সকলের হাঁড়ির খবর রাখে, সকল ঘরে যাতায়াত করে, আর সময় অসময়ে নাপিত বউয়ের স্মরণ না নিলে কারুর চলে না। যেমন তেজি তেমনি বিশ্বাসী, আর তেমনি জোরমন্ত ডাকাবুকো। একটা মদ্য জোয়ানের ধাক্কা ধরে নাপিত বউ। বউ মেয়ের শ্বশুর বাড়ি বাপের বাড়ি করতে নাপিত বউ এ গ্রামের ভরসাস্থল। চৈতন্য হয় সেটা। এবার তাই আর একবার দেতো হাসি হাসেন বারুজ্জে গিন্নি। তবে আর কি, যা দেশ রাজ্যে রাষ্ট্র করে আয়, আমি আবার বিয়ে দিচ্ছি বেটার। মরণ আর কি, গা জ্বলে যায়। কিন্তু তুই বল, রাগে মাথায় রক্ত চড়ে ওঠে কিনা? যাক, বিশদ বৃত্তান্ত বল দেখি। তুই কি বললি, তারা কি বলল? মেয়েই বা? সাতকাণ্ড রামায়ণ গাইবার সময় এখন আমার নেই বামুন বৌদি। দুদিন দুরাত পায়ের ওপর, সব্বাঙ্গ যেন ভেঙে আসছে। ঘরে যাই এখন। ঘরে আর যাবি কেন? এখানেই নয় দুটো। না বাবা, ওতে আর দরকার নেই। কথায় বলে ভাইয়ের ভাত ভেজের হাত। ঘরে গিয়ে দুদণ্ড জিরোই, তারপর বোঝা যাবে। আরও নরম হতে হয়, আরও তোয়াজ করতে হয়। শক্তের ভক্ত পৃথিবী। হ্যাঁলা, তা মাথায় বিষবান বেঁধে রেখে দিলি, উদ্ধার কর। মেয়ে কি বলল তাই বল। তুই কুটুমের বাড়ি থেকে গিয়েছিস,
তোর সামনে কি বাচালতা করলো? করলো কি আর, গাছে চড়লো তা নয়, তবে ঠাকুমাদের সঙ্গে খুব হাত মুখ নেড়ে বক্তিমে করছিল দেখছিলাম। গিন্নিরা বলছিল কুটুম চটানো ঠিক নয়, তোমার বেয়াইয়ের দুর্বুদ্ধির নিন্দে করছিল। তা দেখি ঘরের মধ্যে ঝাঁজ দেখাচ্ছে, বাবার কথার ওপর কথা। বাবার চাইতে তোমাদের বুদ্ধি বেশি। বিয়ের সময় যদি কথা হয়ে গেছিল 12 বছর বয়স না হলে তারা বউ নিয়ে যাবে না, তো নিতে পাঠায় কোন আইনে? এই সব। কিন্তু বারুজ্জে গিন্নির তখন আর বাকস্ফূর্তির ক্ষমতা নেই। পুত্রবধূর বাকবিন্যাস প্রণালীর সংবাদে সে ক্ষমতার লোপ পেয়েছে তার। কিছুক্ষণ গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে থেকে স্বনিঃশ্বাসে বলেন, হ্যাঁলা, তুই তো আমাকে খুব উপহাস্যি করলি। বেটার আবার বিয়ে দেব বলছি বলে, তা তুই নিজে মুখে স্বীকার কর, এ বউ নিয়ে ঘর করা যাবে? বাবার জন্মে তো এমন কথা শুনিনি নাপিত বউ, যে শ্বশুর ঘরে যাওয়ার কথা নিয়ে ঘর বসতের বউ কথা কয়, চিপটেন কাটে। বাপের একটা তো একটু বাপ সোহাগী আছে, তাও দোষ কি আর থাকবে? আপনিই যাবে, কথাতেই তো আছে গো, হলুদ জব্দ শিলে, চোর জব্দ কিলে, আর দুষ্টু মেয়ে জব্দ হয় শ্বশুর বাড়ি গেলে। জানি নে মা, আমার তো ভয়ে পেটের মধ্যে হাত পা সেদিয়ে যাচ্ছে। বুড়ো বয়সে বেটার বউয়ের হাতে কি খোয়ার আছে তা জানি নে। আবার বিয়ে দেবো আর কোথা থেকে? তোর বামুন দাদা যে বেআইয়ের বিষয় সম্পত্তির ওপর টাক করে বসে আছে, বলে বাপের একটা মেয়ে, বাপ চোখ বুঝলে সব মেয়ে জামাইয়ের। শোনো কথা, ওই বিরিঙ্গির গোষ্ঠী অমন সব সোনার চাঁদ ভাইপো রয়েছে, তারা পাবে না। তাছাড়া ভাগ ভিন্ন তো নয়। তা জানি নে বাপু, কর্তা বলে তাই শুনি। বলে বাপটা একবার চোখ বুঝলে হয়। কার চোখ আগে বোঝে, কে কার বিষয় খায়, কে বলতে পারে বামুন বৌদি? বেয়াইয়ের তো তোমার সোনার গৌরাঙ্গর মতো চেহারা, এখনো বিয়ে দিলে বিয়ে দেওয়া যায়। যাকগে বাবা, তোমাদের কথা তোমরা বোঝো। যাই, উঠি, বামুন দাদাকে পত্তরখানা দিও। নাপিত বউ উঠতে যায়, আর সেই মুহূর্তেই বামুন দাদার আগমন বার্তা ঘোষণা করে খড়মের খটখট। এ কি নাপিত বউ, ফিরে এলি যে? প্রশ্নের সঙ্গে সঙ্গে বাইরের উঠোন থেকে ভিতর উঠোনে পা ফেলেন বারুজ্জে। ফিরে না এসে অকারণ আর কতদিন কুটুমের অন্ন ধ্বংসাব? অবশ্যই তারা অনেক বলেছিল 8-10 দিন থেকে। তা তুই গিয়েছিলি কি করতে? বউ কই? পাঠালো না। পাঠালো না, বজ্র নির্ঘোষ ধ্বনিত হয় গৃহিণীর কণ্ঠ হতে। আর একবার প্রমাণিত হলো একটি প্রশ্নের মধ্যেই জগতের সমস্ত বিস্ময় প্রকাশ করা সম্ভব। ছেলেকে খেতে বসিয়ে কথাটা পারলেন এলোকেশী। নাপিত বউ নিষিক্ত অগ্নিধারা শরীরের মধ্যে পরিপাক করতে করতে বেগুনে রঙা হয়ে উঠেছিলেন তিনি। তাই ভাতের থালাটা ছেলের পাতের গোড়ায় ধরে দিয়ে যখন পিদ্দিমের সলতেটা একটু বাড়িয়ে পা ছড়িয়ে বসলেন, মায়ের ভীষণাকৃতি মুখ দেখে বুকটা কেঁপে উঠল নবকুমারের। নবকুমারের বয়স 18-19 হলেও মায়ের কাছে সে দুগ্ধপোষ্যের সমগোত্র, আর মা এবং যম তার মনের জগতে সমতুল্য। মা যখন মুখ ছোটায় তখন ভয়ে নবকুমারের হাত পা পেটের মধ্যে সেধিয়ে যায়। যার উদ্দেশ্যেই সেই বহ্নিস্রোত প্রবাহিত হোক, নবকুমার ভয়ে কাঁপে। আজকের গালিগালাজের স্রোতটা আবার নবকুমারেরই শ্বশুরবাড়িকে কেন্দ্র করে। কাজেই খাওয়া আর হলো না বেচারার। ভয়ে লজ্জায় ঘাটটা নিচু হতে হতে প্রায় থালার সঙ্গে ঠেকে আসে। নাপিত বউ কুটুমবাড়ি যাওয়া পর্যন্ত মনের মধ্যে একটি পুলকের গুঞ্জরণ বইছিল নবকুমারের। ছড়ানো ছিটানো কথায় শুনতে পাচ্ছিল এলোকেশী নাকি বউকে আনতে পাঠিয়েছে। কেমন সেই বউ, কি তার নাম, কি রকম দেখতে, এসব লজ্জাকর চিন্তাকে কিছুকেই মন থেকে তাড়াতে পারছিল না নবকুমার। শয়নে স্বপনে একটি মুখচ্ছবি আবছা আবছা ছায়া ফেলে বাড়ির এখানে ওখানে। এলোকেশীর কাছে কাছে ঘুরে বেড়াচ্ছিল ঘুমটা টেনে টেনে।
শোবার ঘরে অবগুণ্ঠনে। ওরে বাবা, এত দুঃসাহসী কল্পনার সাহস নবকুমারের নেই। সে ভাবনার ধারে কাছে গেলেই বুক গুড়গুড় করে ওঠে তার। মার সামনে দাঁড়ালে তো কথাই নেই। আশঙ্কা হয় ছেলের মনের ভিতরটা কাঁচ দিঘির জলের ভিতরটার মতোই দেখতে পাচ্ছেন এলোকেশী। না, শোবার ঘরের এলাকায় কি নিজের ধারে কাছে বউয়ের উপস্থিতির অবস্থা চিন্তা করে না নবকুমার। করে শুধু মায়ের ধারে কাছেই। নাপিত বউয়ের অভিযান কার্যকরী হবে না এরকম অবিশ্বাস্য দুর্ঘটনার কথা তার স্বপ্নেও মনে আসেনি। তাই এ কদিনই প্রতিদিন সন্ধ্যার পর ভবতোষ মাস্টারের কাছে ইংরেজি পড়া পড়ে বাড়ি ফিরে উৎকর্ণ হয়ে থাকে একটি মৃদু ঝুনঝুন মলের শব্দের আশায়। কিন্তু কই, কদিনের করারে গেছে নাপিত বউ সে খবর নবকুমারের জানবার কথা নয়। তবু আশা করেছিল পুজোর আগে অবশ্যই। আর পুজোর উৎসবের সঙ্গে হৃদয়ের আর এক উৎসবকে যুক্ত করে নিতে অবিরত বিহ্বল হচ্ছিল সে। পুজো আসছে, বউ আসছে, পুজোটা জানা, কিন্তু না জানি কেমন সে বউ। বিয়ে হয়েছিল 15 পার হয়, এমন কিছু অজ্ঞানের বয়স নয়। তবু লাজুক প্রকৃতি নবকুমার বিয়ের কোনো অনুষ্ঠানের সময়ই একটু চকিত দৃষ্টি নিক্ষেপ করেও কনে বউকে দেখে নেবার চেষ্টা করেনি। এখন যদি কেউ বদলে অন্য মেয়ে গছিয়ে দেয় ধরার সাধ্য হবে না নবকুমারের। এমনকি এই কদিন ধরে শত চেষ্টাতেও বউয়ের নামটা মনে আনতে পারছে না সে। এতদিন অবশ্য মনে আনবার খেয়ালও হয়নি। নাপিত বউয়ের অভিযানই সহসা নবকুমারকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কৈশোর থেকে যৌবনের ধাপে। এতদিন অবশ্য মনে আনবার খেয়ালও হয়নি নাপিত বউয়ের অভিযানই সহসা নবকুমারকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কৈশোর থেকে যৌবনের ধাপে। বিয়ের সময় সম্প্রদানকালে নামটা তো 2-1 বার উচ্চারিত হয়েছিল মনে হচ্ছে, কিন্তু কে তখন ভেবেছে এই নামটা মনে রাখবার দায়িত্ব তার? নবকুমার তো তখন অবিরাম ঘামছে। ওই ঘামটাই মনে আছে, নামটাম নয়। একে তো বিয়ের বর, তাছাড়া শ্বশুরের সেই দীপ্ত উন্নত চেহারা, গম্ভীর স্বর আর রাশভারী ভাব, সেটাও সেই ভয়কে বাড়িয়ে দেওয়ার সহায়তা করেছিল। তাছাড়া বাসর ঘরে আরও কত রকম ভয়, সে ভয় এখনো বুঝি একটু একটু আছে। কিন্তু বউ শব্দটা কি মিষ্টি, ভয়ের মধ্যেও রোমাঞ্চ। কও না কথা মুখ তুলে বউ, দেখো না চেয়ে চোখ খুলে। মনের মধ্যে বাজছে সুর আর শব্দ। বন্ধু বান্ধবদের সঙ্গে বউয়ের আসন্ন আবির্ভাব নিয়ে আলোচনা করবার ক্ষমতাও নেই নবকুমারের। পাড়ার বন্ধু যারা খবরটা শুনেছিল তারা যদি একটু আধটু ঠাট্টা করছে, ধেৎ ছাড়া আর কোনো উত্তর দিতে পারছে না সে। অথচ যখন ভবতোষ মাস্টারের কাছ থেকে পড়া সেরে সন্ধ্যায় কাঁচ দিঘির নির্জন পাড় দিয়ে বাড়ি ফিরেছে, তখন অনুচ্চারিত শব্দে বারবার ফিরিয়ে ফিরিয়ে গেয়েছে, এনেছি বকুল মালা, করবে আলা, তেল চোয়ানো তোর চুলে। মিশি দাঁতের হাসিটি বেশ, মুখখানি বেশ ঢলঢলে। তারপর কি? তাই তো, মুখখানি বেশ ঢলঢলে, মুখখানি বেশ। পরের লাইনটা কিছুতেই মনে পড়ে না, কোথা থেকে যে শিখেছিল তাও মনে পড়ে না। তবু ওই অসমাপ্ত গানটাই অপূর্ব সুরে গুঞ্জরিত হতে থাকে সমস্ত রাস্তাটা। কদিনের প্রত্যাশার পর আজ বাড়ি ফিরেই এলোকেশীর প্রদত্ত সমাচারে বুকটা ছলাৎ করে উঠল। আর সেই বিয়ের দিনের মতো ঘাম ছুটে গেল মুহূর্তের মধ্যে। নাপিত বউ এসেছে শুনেছিস? বলে উঠলেন এলোকেশী। বাঘিনীর মতো বসেছিলেন দাওয়ার ধারে। ছেলে এসে পাটা হাতটা ধোবে এটুকু সময়ও দেরি সইল না তার। দিয়ে বসলেন সংবাদ। অন্ধকারেই বলে বসলেন, আলোটাও আনলেন না ছেলের সামনে। নবকুমারের কাছে অবশ্য এ সংবাদ অন্য অর্থ বহন করে এনেছে, তাই তার চিত্তে বিহ্বলতা। তাই মার বর্তমান অবস্থা ধরতে পারল না সে।
ধরতে পারল না কণ্ঠস্বরের ভীষণতাও, তাই না জানা একটা সুখে শিউরে উঠল। কিন্তু কতক্ষণের জন্যই বা? ক্ষণকালের মধ্যেই নিষ্ঠুর সত্য প্রকাশিত হল। মান্যগণ্য বেহাইয়ের উদ্দেশ্যে ছোট লোক, চামার, আসপদ্দাবাজ ইত্যাদি শোভন সুন্দর বিশেষণমালা প্রয়োগ করে এলোকেশী জানালেন, মেয়ে পাঠালো না। মেয়ে পাঠালো না? এ কি অদ্ভুত বাণী! মেয়ে না পাঠানো যে সম্ভব সে কথা তো একবার মনের কোণেও আসেনি নবকুমারের। কিন্তু এ কথায় আর কি কথা কইবে নবকুমার? আর উত্তরের প্রত্যাশা করেও কথা বলেননি এলোকেশী। আরও খানিকক্ষণ ধরে বেহাইয়ের পয়সার গরম তুলে নাপিত বউকে ঘুষ দিয়ে হাত করার বার্তা জানিয়ে অবশেষে হঠাৎ আবিষ্কার করলেন এলোকেশী ছেলেটা সেই অবধি উঠোনেই দাঁড়িয়ে আছে কাঠ হয়ে। মাতৃস্নেহ জেগে উঠল। আর দাঁড়িয়ে থেকে কি করবি, হাত মুখ ধো বলে এলোকেশী উচ্চগ্রামে চিৎকার করলেন, ভাত নেমেছে সদু। রান্নাঘর থেকে সাড়া এলো, নেমেছে মামিমা, আয় মুখ ধুয়ে ভাত দি বলে রান্নাঘরের দিকে চলে গেলেন এলোকেশী। আর নবকুমার আস্তে আস্তে গায়ের কোটটা খুলে দেয়ালে লাগানো একটা গজালে টাঙিয়ে রেখে চলে গেল খিড়কি পুকুরের দিকে। হঠাৎ মনটা কেমন শিথিল আর ফাঁকা ফাঁকা লাগছে। যা ছিল না, কোনো দিনই যার স্বাদ জোটেনি, তেমন জিনিস হারালেও এমন শূন্যতা বোধ আসে। সব ফাঁকা ফাঁকা ঠেকে, কিন্তু তখনই বা হয়েছে কি? আসল কথা পারলেন এলোকেশী ছেলেকে খেতে দিয়ে পিদ্দিমের সলতে উস্কে পা ছড়িয়ে বসে। যে মুখ দেখে বুক কেঁপে উঠল নবকুমারের। আমি এই তোকে বলে রাখছি নবা, শেষমেশ একটা চিঠি চামারটাকে দেওয়াবো কর্তাকে দিয়ে, তাতেও যদি মেয়ে না পাঠায় এই সামনের অঘ্রাণেই তোর আবার বিয়ে দেব। আবার বিয়ে? মা কি আজকে বুক ধরাস ধরাস করিয়েই মারবে নবকুমারকে? আবার বিয়ে? তার মানে আবার আর একবার নবকুমারকে নিয়ে সেই নকরা ছকরা খেলা, আবার আর একটা বাড়িতে গিয়ে সেই সম্প্রদান, সেই বাসর, সেই কানমলা, সেই ঘাম। ঘাড়টা প্রায় পাতের সঙ্গে ঠেকে যায় নবকুমারের। মুখ দিয়ে কথাও বেরোয় না, মুখের মধ্যে ভাতের গ্রাসও ঢোকে না। হঠাৎ এক সময় কটূক্তি থামিয়ে এলোকেশী বলেন, খাচ্ছিস কই? খাচ্ছি তো। এতক্ষণে অস্ফুটে একটা কথা বলে নবকুমার এবং বাক্যের সত্যতা রক্ষার্থে একগ্রাস ভাত ঠেলে ঠুলে মুখের মধ্যে চালান দেয়। এবার সদু বা সৌদামিনীর রঙ্গমঞ্চে আবির্ভাব। মাটির সরায় এক সরা ধোঁয়া ওঠা গরম ভাত নিয়ে এসে অবাক গলায় বলে ওঠে সে, ও মা, এ কি? যেখানকার ভাত সেখানে পড়ে এতক্ষণ কি করলি রে নবু? খাচ্ছি তো। আরও একবার পূর্বকথা এবং পূর্বোক্ত কাজের পুনরাবৃত্তি করে নবকুমার। দিয়ে যায় আর দুটো? না না, আর নয়। ভরা মুখে হাত মুখ মাথা সব নেড়ে প্রতিবাদ জ্ঞাপন করে নবকুমার। খিদে নেই? খাচ্ছি তো। এদিকে ঠেলে ওঠা চোখে জল আসতে চায়। খিদে আর থাকবে কোথা থেকে? শ্বশুরের নিন্দে করছি যে, এই কালের ছেলে তো। কিন্তু তোকে আবারও এই বলে রাখছি নবা, তোর দেমাকে শ্বশুরের ওই খাঁড়া নাক যদি না ভুয়ে ঘষতে দিই আমি তো কি বলেছি। বাপ বাপ বলে ওই মেয়ে ঘাড়ে করে নাকে খদ দিতে দিতে আসে তো ভালো, নচেত আবার ছাদনাতলায় গিয়ে দাঁড়াতে হবে তোকে। এবার আর নবাবের বেটি আনবো না, গরিব গুরব ঘরের মেয়ে নিয়ে আসবো। ওই শোন, আর মুখ গোজ করে থাকবার কিছু নেই রে নবু, আশ্বাস বাকি পেয়ে গেলি। এখন বড় বড় থাবায় খেয়ে নে। বউ এলো না বলে মনের দুঃখে নবু অমন সরল ফুটির টকটাই ভালো করে খেলো না, দেখেছ মামি? সব সময় ন্যাকড়া করিস নে শুধু। 24 ঘন্টা হাসি মস্করা ভালো বা লাগে? প্রাণী কিসের যে এত উল্লাস তাও তো বুঝি না। কথাটা সত্যি, উল্লাস আসবার কথা সদুর নয়, তবু আসে। তবু রং তামাশা করে সদু, হি হি করে হাসে। কিন্তু হাসি আসে কি করে শুধু নিজেই কি জানে চাই? হয়তো এই জগতে একমাত্র ওইটুকুই ওর নিজের একতারে আছে বলে আনায়।
দুর্ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে হি হি করে হেসে বেড়ায় সে বুকের পাথরখানা ঠেলে ফেলে দিতে। অবিরত ওই পাথরখানা বুকে বইতে হলে কি ঘুরে ফিরে আর অসুরের মতো খেটে বেড়াতে পারত? গাঁ শুদ্ধ সবাই তো ধিক্কার দেয় সদুর ভাগ্যকে। সবাই তো জানে সদুকে বরে নেয় না অকারণ, শুধু খেয়ালের বশে সদুকে সদুর বর ত্যাগ করেছে। স্বভাব চরিত্র খারাপ তো অনেকেরই থাকে, পরিবারকে ত্যাগ আর কজন করে? সদুর মা নেই, বাপ নেই, আজন্ম মামার বাড়ি মানুষ। মামা 2-3 বার চেষ্টা করে করে শ্বশুর বাড়ি রেখে এসেছিল তাকে, কিন্তু কিছুতেই নিজের আসন দখল করে উঠতে পারল না হতভাগা মেয়েটা। দুর্ব্যবহারের চোটে পালিয়ে আসতে পথ পায়নি। তদবধি আবার এই মামার বাড়িতেই স্থিতি। তাছাড়া উপায় কি? মামার বাড়িতে আছে, দুবেলা হেসেল ঠেলছে, জুতো চণ্ডী সব নাড়ছে আর মামির মুখ নাড়া খাচ্ছে। তবু সে হাসে। বলিহারি যাই বাবা, মামি বলে, পাড়া শুদ্ধ সবাই বলে। শুনে শুনে নবকুমারেরও এমন ধারণা হয়ে গেছে হাসিটা সদুদির পক্ষে গর্হিত। তাই সে হাসি ঠাট্টায় কোনো দিনই তেমন করে যোগ দিতে পারে না। আর আজকের কথা তো স্বতন্ত্রই। আজকের হাসি ঠাট্টার বিষয়বস্তু তো নবকুমার নিজেই। দুধটা আনবি না দাঁড়িয়ে রঙ্গ করবি? ধমকে ওঠেন এলোকেশী। ছেলের কোলের গোড়ায় ভাতের থালাটি বসিয়ে দেওয়া ছাড়া আর বেশি নড়াচড়া করেন না এলোকেশী। দ্বিতীয়বার যা কিছু লাগে সদু সদু হাক। মস্ত সুবিধে, সদু বিধবা পুষ্যি নয়। বিধবা হলে তো এক মহা ঝঞ্ঝাট, রাত্রিরে আঁশ হেসেলের ভার দেওয়া যায় না। ক্ষেত্রে আর কোনো দ্বিধাদায় নেই। বড় বড় সরল পুটির টক সদু তো নিজেও একটু খাবে, অতএব কুটুক, বাছুক, রাধুক। কর্তার নীলাম্বর বারুজ্যের বয়স যাই হোক, রাতে ভাত খাওয়া ছেড়েছেন তিনি অনেক দিন। ঘরের গরুর খাঁটি দুধ 1.5 সের খানেককে মেরে আধসের করে সর পরিয়ে রাখা হয়। তাতেই বাড়িতে ভাজা টাটকা খই ফেলে গোটা আষ্টেক মনোহরা মেখে আহার সারেন নীলাম্বর। সে সারা তার সান্ধানিক সেরে ওঠার সঙ্গে সঙ্গেই হয়, নবু মাস্টারের কাছে পড়ে ফেরার আগেই। আবার তিনি যখন বেরিয়ে ফেরেন, নবুর তখন অর্ধেক রাত্রির। কাজেই এ বেলায় বাপে ছেলেতে দেখাই হয় না। ছেলের যে এই এক বেয়ারা খেয়াল হয়েছে ইংরেজি শিখবে। ওই ম্লেচ্ছের ভাষা শিখে কি চতুর্বর্গ লাভ হবে কে জানে। তবু খুব একটা বাধাও দেননি নবকুমারের স্নেহশীল পিতা। বলেছেন ইচ্ছে হয়েছে পড়ুক। আসল নষ্টের গোড়া তো ওই ভবতোষ বিশ্বাসটা। কলকাতা থেকে ইংরেজি শিখে এসে গায়ে এখন স্কুল খোলা হয়েছে বাবুর। সকাল বিকেল 2 বেলা স্কুল বসায়। গাঁয়ের ছোড়াগুলোকে খেপানোর গুরু। কানে মন্তর দিচ্ছে ইংরেজি না শিখলে নাকি উন্নতি নেই। শিখে কলকাতায় গিয়ে হাজির হতে পারলে সাহেবের অফিসে মোটা মাইনের চাকরি অবধারিত। ছুটছে সবাই ওর স্কুলে। চালাকের রাজা ভবতোষ ফার্স্ট বুক, সেকেন্ড বুক, কত সব শক্ত শক্ত বই কিনে এনেছে কলকাতা থেকে। তাই থেকে পড়িয়ে পড়িয়ে বিদ্যে দিগ্গজ করছে সবাইকে। বামুনের ঘরের ছেলেগুলো যাচ্ছে সুদ্দূরের কাছে বিদ্যে নিতে। কলি পূর্ণ হতে আর কতই বা বাকি। তবু ছেলেকে বাধা দেননি নীলাম্বর, কলির তালেই চলেছেন। শুধু ওই ম্লেচ্ছ ভাষা শিখে আসা জামা কাপড়গুলো ঘরে তোলে না, পরে কিছু ছোঁয় না, ছেড়ে হাত পা ধুয়ে গঙ্গা জল স্পর্শ করে, এই পর্যন্ত। নবকুমারকে খাইয়ে মামি ভাগ্নি দুজনে রান্নাঘরে বসে পড়ে খেতে। ওরা তো আর ভাত বেড়ে পিঁড়ি পেতে খাবে না, কাশি গামলা যাতে তাতে খেয়ে নেবে মাটিতে থেবড়ে বসে। তা এই সময় গল্পটা চলে ভালো। ফি হাত ধমক দিলেও ভাগ্নিকে নইলে চলেও না এলোকেশীর। কথা কইবার সঙ্গী বলতে দ্বিতীয় আর কে? খাওয়ার পর রান্নাঘর ধোয়ার ভার সৌদামিনীর। ঘর ধুয়ে পরদিনের জন্য রান্নার কাঠ গুছিয়ে চকমকি ঠিক করে রেখে কাজ করা কাপড় কেচে তবে শুতে যায় সদু। শোবার জন্যে তার নামে একটা ঘর আছে বটে, বিছানাও আছে, কিন্তু সে ঘরে সে বিছানায় কতটুকুই বা শুতে পায় সে?
নীলাম্বর যতক্ষণ না আসেন এলোকেশীকে আগলাতে হয়, কারণ এলোকেশীর বড় ভূতের ভয়। নীলাম্বর আসার পর তার জল চাই কিনা, তামাক চাই কিনা খোঁজ খবর করে তবে সদূর ছুটি। তা সে ছুটিটা প্রায়ই রাতের আধখানা গড়িয়ে গিয়ে হয়। অবশ্যই তারপর বাকি রাতটা সদুকে কে আগলাবে এ প্রশ্ন ওঠে না। সদু তো সদু, ওকে যদি এ নিয়ে আক্ষেপ প্রশ্ন করো নিশ্চয় হেসে উঠে বলবে, ভূতই আমায় আগলায়, জানো না আমি যে শাকচুন্নি। তবু সদু মামিকে ভালোবাসে, মামাকে ভক্তি সমীহ করে, নবকুমারকে প্রাণ তুল্য দেখে। তার এই 32 বছরের জীবনের ভালোবাসায় ভক্তি করবার স্নেহ করবার জন্য পেলই বা আর কাকে। ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল, কারণটা কিছু মনে নেই, তবু যেন মনে হলো নবকুমারের বুকটায় কি একটা পাষাণ ভার চেপে রয়েছে, যেন আস্ত একটা পাহাড়ি কেউ বুকের উপর বসিয়ে দিয়েছে কোন ফাঁকে। রাত্রে ঘুমের মধ্যেও ছিল যেন কি এক আতঙ্কের স্বপ্ন। একটুক্ষণ খোলা জানালার দিকে চেয়ে বসে থাকতে থাকতে সব মনে পড়ল। মনে পড়ল মায়ের শপথ বাণী, মনে পড়ে হাত পা ছেড়ে এলো। ধীরে ধীরে উঠে পড়ল, বেরিয়ে এলো ঘর থেকে কোঁচার খুঁটটা গায়ে দিয়ে। ভোরের দিকে বেশ শীত শীত পড়ে গেছে, আর শরৎকালের সকালের এই গা শিরশিরে হাওয়াটাই তো কোনো উধাও পাথারে মনটাকে ছুটিয়ে নিয়ে যায়। বাইরে এসে দেখল সৌদামিনী উঠোনে ঝরাঝাট দিচ্ছে। কাছে গিয়ে বলল, মা ওঠেনি সদুদি? মামি? মামি আবার এমন সময় কবে উঠে রে নবু? ভোর ঠাকুরের সঙ্গে যে মামির বিরোধ। খচ খচ ঝাঁটা চালাতে চালাতে সদু বলে, সরে দাঁড়া নবু, ধুলো লাগবে। লাগুক গে বলে বরং কাছেই সরে এলো নবকুমার। কাছে এসে হঠাৎ শীতকালে জলে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে বলে উঠল, সদুদি তুমি মাকে বলে দিও ওসব পারবো টারবো না। ঝাঁটা বন্ধ হলো সৌদামিনীর। চোখ গোল গোল করে বলল, কি বলে দেব মামিকে? কি পারবি না? ওই সব শুনলে তো কাল নিজের কানে, আবার শুধোচ্ছ কেন? না, তুই আমায় অথই জলে ফেললি নবু। কালকের দিনভর কত কথাই তো শুনেছি, কোনটা তোর মনে গিথে আছে তা কেমন করে বুঝবো? আহ, আচ্ছা জ্বালায় ফেললে তো। নাপিত পিসির ব্যাপারে রেগে গিয়ে মা যা বলল মনে নেই তোমার? ও হরি, তাই বল, তোর আবার বিয়ে দেবে এই কথা তো? সেই চিনতে রাতভর ঘুমুসনি বুঝি? নাকি সেই ঠাকুর ঘরে কে না আমি তো কলা খাইনি তাই? মামি পাছে প্রতিজ্ঞে বিস্মরণ হয়ে যায়, তাই আমি পারবো না আমি করব না বলে স্মরণ করিয়ে দিতে এসেছিস? আহ সদুদি, ভালো হবে না বলছি। আমি এই তোমায় বলে রাখছি, ওসব পারবো না। আবার ওই কানমলা টানমলা, ওরে বাবা। তা আমায় বলে কি হবে? মামিকে বল। আমি বলবো মাকে। বলবি না কেন? ডাগর হয়েছিস, সাহস হচ্ছে না? মার কাছে সাহস? এই তোমায় বলছি সদুদি, আমি তোমার কাছে বলে খালাস, যা বিহিত করবার তুমি করবে। বেশ, বলবো মামিকে। নবুর আমাদের পেত্থম পক্ষের ওপর বড্ড আতের টান, ওকে ত্যাগ দিয়ে অন্যত্তর বিয়ে করবে না। সদুদি, ভালো হবে না বলছি। বলি আবার ওসব ভুতুরে কাণ্ডর দরকার কি? নাই বা পাঠালো কেউ মেয়ে, পরের ঘরের মেয়ে নইলে বুঝি সংসার চলে না? কই আর চলে? চললে আর এই আদি অনন্তকাল ধরে মানসে ওইসব ভুতুরে কাণ্ড করতো না, বুঝলি রে নবু? এরপর ওই পরের মেয়েই জগতের সেরা আপন হবে। ছাই হবে। কই, জামাইবাবুর তো হলো না? ও কথা বাদ দে, আমার মতন ছাই পোড়া কপাল যেন অতি বড় শত্রুরও না হয়। নবকুমার সদূর ভাবান্তরে ঈষৎ থতমত খেয়ে বলে, আমি কিছু ভেবে বলিনি সদুদি, কিন্তু যা বললাম তোমাকে আমার রক্ষেকর্তা হতে হবে। বেশ, বলবো মামিকে। যা দেখছি দুখা ঝ্যাঁটা আছে ললাটে। তা সদুর কথা মিথ্যে নয়, এলোকেশী সে ব্যবস্থাই করেন। তবে ললাটে ঝাঁটাটা দৃশ্যমান নয় এই যা, শব্দ অদৃশ্য। তবু এলোকেশী যখন কথার তুবড়ি ছোটান
মনে হয় তার মুখ থেকে আগুনের হলকার মতো দৃশ্যমানই কিছু বার হচ্ছে বুঝি। শাঁখ বাজতে বাজতে কথাটা পেরেছিল সৌদামিনী। ওগো মামি, তুমি তো বলছো ওরা পত্তর পাঠ মাত্তর মেয়ে না পাঠালে তুমি ছেলের আবার বিয়ে দেবে। এদিকে ছেলে তো বেঁকে বসে আছে। কি কি বললি? মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটে গেল। সদুকে ন ভূত ন ভবিষ্যৎ করে গাল দিয়ে ঘোষণা করলেন এলোকেশী, যে আমার খেয়ে আমার পরে আমার সংসার ভাঙবার তাল খুঁজবে তাকে ঝেঁটিয়ে দূর করে দেব। তাই এই বলে রাখছি সদু, আমার ছেলেকে কানে বিষ মন্তর দিয়ে পর করে নিতে চাস লক্ষ্মী ছাড়ি? উঠুক তোর মামা আন্নিক করে, দেখাচ্ছি মজা। সদু প্রতিবাদও করে না, নিজের সাফাইও গায় না, এবং এ প্রশ্নও তোলে না তার অপরাধ কোথায়। এমনকি তার মুখ দেখে এই মনে হয় এই বাক্যবানের লক্ষ্য বুঝি তার অপরিচিত কেউ। নীলাম্বর আর্নিক সেরে উঠে বাইরে এসে তামার কুশিতে সূর্যার্ঘ্য নিবেদন করে কুশিটা মাটিতে উপুর করে। আর এক দফা সূর্য প্রণাম সেরে মুখ ফিরিয়ে দাঁড়াতেই এলোকেশী দুধ কলা দিয়ে কালসাপ পোষার নজির তুলে স্বামীকে অবহিত করিয়ে দিয়ে বলেন, তুমি যদি এই দণ্ডে চিঠি লিখে রওনা করে না দেবে তো আমার মাথা খাবে। দিব্যি গালাগালির কি আছে? পত্র লিখছি, কিন্তু পাঠাবার কি হবে তাই ভাবছি। নাপতে বউ তো। কেন, গায়ে কি অভিন্ন আর মানুষ নেই? রাখাল তো গেছল সেবার। রাখাল যাবে, কিন্তু অতখানি পথ একেবারে একলা, তাই ভাবছি। তাহলে গোবিন্দ আচার্যির ছেলে গোপনাকে পাঠাও, গাঁজার পয়সা দিলে রাজি হয়ে যাবে। গোপনাকে কুটুম বাড়ি পাঠাবো? কি বলতে কি বলে আসবে। আসুক না, ওই গেজেলের কটু বাক্যিতে যদি মিনসের চৈতন্য হয়, তারপর দেখি কেমন সোহাগিনী মেয়ে নিয়ে ঘরে বসে থাকতে পারে। গোপনাকে এও বলে দেবে ওখানে আশেপাশে কুলিনের মেয়ের সন্ধান পায় কিনা দেখে আসতে। নাকের সামনে হলেই ভালো হয়। নীলাম্বর আর কথা বাড়ান না, কাগজ কলম নিয়ে বসেন এবং অনেক মুসাবিদান্তে একখানি চিঠির খসড়া খাড়া করেও ফেলেন। তাতে এই কথাই বিশদ বোঝানো থাকে, রামকালী যদি পূর্ব জিদ বজায় রাখতে চান তার কপালে অশেষ দুঃখ আছে। ছেলের তো আবার বিয়ে দেবেন এরা, তাছাড়া আরও যা করবেন ক্রমশ প্রকাশ্য। রীতিমতো ভয় দেখানো চিঠি। পত্রের ভাব ও ভাষায় এলোকেশী প্রীতি প্রকাশ করেন। অতএব নীলাম্বর তৎপর হন পাঠাবার চেষ্টায়, কিন্তু মনে তার দুশ্চিন্তা। রামকালীর একমাত্র মেয়ে সত্যবতী, বেশি টান কষলে দড়ি না ছিঁড়ে যায়। এত কথার কিছুই নবকুমার জানে না। সে স্কুলে। বেলায় যখন ফিরল, সদুর কাছে গিয়েই আগে দাঁড়ালো। সদুদি, তেল। সদু পলায় করে তেল এনে ওর হাতে দিয়ে বলে, দেখলি তো, বললাম কাজ কিছু হবে না, শুধু আমার কপালে ঝেঁটা, তাই হলো। তোর শ্বশুরের মৃত্যুবান তৈরি, এতক্ষণে বোধহয় পাঠানোও হয়ে গেল। যদি বা দুদিন দেরি হতো। তোর অমত শুনে মামি একেবারে ধেই ধেই। হাতের তেল আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বেচারা নবকুমার। সদু বোধ করি ওর মুখভঙ্গি দেখে করুণাপরবশ হয়ে বলে, যাকগে, তুই আর ও নিয়ে মন উচাটন করিস নে। দিতে হয় আর একবার টোপর মাথায় দিবি, কত আর কষ্ট। তোর একটা বউ পেলেই হলো। তবে মনে নিচ্ছে এবার তালুই মশাই নরম হবে, যতই হোক মেয়ের বাপ। হঠাৎ নবকুমার একটা বেখাপ্পা এবং অবান্তর কথা বলে বসে, সাহেবরা শুধু একটা বিয়ে করে, কখনো অনেক বিয়ে করে না। ব্যাস, আর যায় কোথা। সদুর হাসির ধুম পড়ে যায়। ও মা, তাই নাকি? ও বুঝেছি, তাই সাহেবদের বই পড়ে পড়ে তোরও সেই বুদ্ধি মাথায় ঢুকেছে। তা হ্যাঁ রে নবু, সাহেবরা যদি একটা বই বিয়ে করে না তো বাকি মেমগুলোর কি দশা হয়? বিধাতা পুরুষ যখন পৃথিবী সৃষ্টি করেছিল তখন একটা করে বেটা ছেলে আর 1.5 করে মেয়ে মানুষ করেছিল, এ তো জানিস। তাহলেই বল, বাকিগুলোর গতি কে করবে যদি একটা বই বিয়ে না করে? যত সব আজগুবি। পৃথিবী শুদ্ধ বেটা ছেলে বুঝি 1.5 করে। নবকুমার মার আড়ালে বেশ সশব্দেই কথা বলে।
মুখের কথা মুখেই থাকে, রঙ্গস্থলে এলোকেশি দেখা দেন। বলি নবা, চান করতে যেতে হবে কিনা? যখনই দুটোয় এক হবে অমনি হাসি মস্করা। হেলা সদি, তোকেও বলি, ও কি তোর সমবয়সী? তা তো নয়, রাত দিন কেবল কানে কুমন্তর দেওয়া। রোষ, বউ একটা আসুক না ঘরে, হাঁড়ি গলায় গেঁথে দেবার লোক হোক, তোকে একবার ঝেঁটিয়ে বিদায় করি। মাতৃসন্নিধানে নবকুমারের সর্বদাই চোরের ভূমিকা, তাই সদুদির এই অপমানে তার প্রাণটা ছটফটিয়ে উঠলেও মুখ দিয়ে রা ফোটে না। কিন্তু আশ্চর্যের কথা এই, সদুর মুখের রেখায় কোনো ভাব বৈলক্ষণ ফোটে না। সে যথাপূর্বং হাস্যবদনে নবুকে চোখ টিপে ইশারা করে, যার এই অর্থ হয়, যা নাইতে যা, মামি খেপেছে। হাতের তেল তেলো থেকে সবটাই গড়িয়ে পড়ে গেছে। তেল আলো হাতটাই শুধু মাথায় ঘষতে ঘষতে সোজা কাঁচ দিঘিতে চলে যায় নবু। আজ আর যেন খিড়কি পুকুরে মন ওঠে না। যেতে যেতে হঠাৎ সেই একদিনের দেখা শ্বশুরের ওপর ভারী রাগ এসে যায় নবকুমারের। এত ঝামেলার কিছুই তো হতো না যদি সেই মেয়ে নাকি পাঠাতেন তিনি। বুকটায় শুধু পাষাণ ভারী নয়, যেন কাটাও বিঁধেছে। দূর ছাই,